একই মঞ্চে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলই শুধু নয়, সমস্ত শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের হাজির করে আক্ষরিক অর্থে ইতিহাস সৃষ্টি করল কোয়ার্টার লাইসেন্সিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ ফোরাম। রবিবার দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে আয়োজন করা হয় দুর্গাপুর ইস্পাত ও বিশ্ব ইস্পাত কারখানার লাইসেন্স প্রাপ্ত কোয়ার্টার হোল্ডারদের যৌথ ফোরামের এক গণ কনভেনশন। প্রায় 10 বছর ধরে ধারাবাহিকভাবে দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত শ্রমিক পরিবারগুলির ওপর তালিবানি এক ফতোয়া জারি করে চলেছে ইস্পাত কর্তৃপক্ষ। যারা দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার কোয়ার্টার লাইসেন্স প্রথায় নিয়েছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তাদের উপর নানান অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। দীর্ঘদিন আগে অবসর নেওয়া শ্রমিক পরিবারগুলি ইস্পাত কর্তৃপক্ষের এই অমানবিক নির্দেশে দিশাহারা হয়ে পড়েছে। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। রবিবার আয়োজিত ওই গণ কনভেনশনে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, দুর্গাপুর পূর্বের প্রাক্তন সিপিআইএম বিধায়ক সন্তোষ দেবরায়, কংগ্রেসের পশ্চিম জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, দুর্গাপুর ইস্পাতের হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি রজত দীক্ষিত, শিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, ললিত মিশ্র, দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিটিউসির সভাপতি স্নেহাশিস ঘোষ, বিএসএস নেতা অরূপ রায় ছাড়াও দুটি ইস্পাত কারখানার প্রাক্তন ও বর্তমান শ্রমিক নেতৃত্বের একটা বড় অংশই লাইসেন্সিদের আন্দোলনকে উচ্চকণ্ঠে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দেন। এই গণ কনভেনশনে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারলেও রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের প্রতিনিধি হিসেবে আন্দোলনকে জোরালো কণ্ঠে সমর্থনের বার্তা দেন তৃণমূল নেতা মানস অধিকারী। দুর্গাপুর ইস্পাতের পক্ষে স্বপন মুখোপাধ্যায় ও মিশ্র ইস্পাতের পক্ষে সুভাষ ঘোষ লাইসেন্স ফোরামের প্রতিনিধিত্ব করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনার দায়িত্বে ছিলেন সুকান্ত সেন, সুদীপ্ত নাগ সহ অন্যান্যরা। আমি আসতে পেরে আমি গর্বিত, ধন্য। তাই সকলকে আমি আমার পক্ষ ধন্যবাদ জানাই আজকে এই মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। অনেক বক্তা তার দীর্ঘক্ষণ ধরে অনেক বক্তব্য রেখেছেন। আমি মনে আছে 17 সালে এই বিষয়ে একটা বৈঠক হয়েছিল, তখন আমি পার্টির জেলা সভাপতি ছিলাম। আর এই 1.5 বছর ধরে প্রায় লাগাতার আমার সঙ্গে যুক্ত আছেন যারা এই কাজ করছেন। আমি প্রতিনিয়ত যুক্ত আছি, লেগে আছি। গেট মিটিং হয়েছে এসপি গেটে, সেখানে আমি ছিলাম। টিএ বিল্ডিং ঘেরা হয়েছে, সেখানে আমি ছিলাম। 7 জনের প্রতিনিধি দলকে সাথে নিয়ে ডিআইসি থেকে যোগাযোগ করি, সেখানে আমি গেছিলাম। আমি প্রাইম মিনিস্টারকে চিঠি করেছি আমাদের সমস্যা নিয়ে, আমি মন্ত্রীকে চিঠি করেছি, অর্থাৎ লাগাতারভাবে লেগে আছে। কিন্তু আজকে যে সভা, যে ঐতিহাসিক রূপ দিয়েছে, আমি বেশি বক্তব্য চাই না, এটুকু বলতে চাই, আজকে যারা ঘরের মধ্যে বসে আছি, এত ব্যাপকভাবে এসছেন, এটাকে এখানে সীমাবদ্ধ না রেখে এই আন্দোলনকে ডিআইসির গেটের সামনে অর্থাৎ ডিএসপি গেটের সামনে যারা বসে, আমার যে ধারণা মনে হয় যে এটাকে বাইরে প্রকাশ করতে হবে। তাই সমস্ত ট্রেড ইউনিয়ন এবং আমাদের আরেকজন বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, আমি অনুরোধ করব আমার পক্ষ থেকে সকলে একসাথে মানুষের জন্য কাজ করছি আমরা। তাই সমস্ত বিভেদ ভুলে গিয়ে মানুষগুলোর সাথে দাঁড়াবার জন্য সকলে আহ্বান করছি, আসুন। আমি সাথে আগের দিনে ছিলাম, আমি গেট মিটিং করেছি, চিঠি করেছি, অবস্থান করেছি, প্রতিদিন সঙ্গে আছি, আজও এসছি। আমি বাঁকুড়া থেকে আসছি মিটিং করে ছেড়ে পড়ে, তা আগামী দিনেও থাকবো। তাই সকলকে অনুরোধ করতে এসছি, সকলে মিলে সমস্ত ইউনিয়ন শুরু করে নেতারা যারা আছেন, বসে আছে পলিটিক্যাল দল, সবাই মিলে পরে রাস্তায় নামি, আমরা গেটে যাই, আমরা প্রকাশ হোক, মিডিয়ায় প্রকাশ হোক, খবর দিল্লি পর্যন্ত পৌঁছা, এরকম আন্দোলন সরাতে পারি তবে মনে হয় রাস্তা আসতে বাধ্য। কারণ এখানে ম্যানেজমেন্ট তারা একটা বদমাইশি করছে, পরিষ্কার কথা বলছে। ম্যানেজমেন্ট তারা কিন্তু সেই উপরে দিল্লির কাছে খবরটা পৌঁছাচ্ছে না। আর পৌঁছানোর জন্য যেভাবে আজকে এসছেন, সকলে মিলে যদি আমরা ব্যাপকভাবে আমরা রাস্তা নামতে পারি, তা মনে হয় সুফল হতে পারে। তাই এই আহ্বান থেকে আমি আগে ছিলাম, আজকে আছি, আগামীতেও থাকবো, এটুকু বলে আসুন সকলে মিলে আমরা একসাথে নামি, তাহলে মনে হয় এই রাস্তা অবশ্যই বেরোবে, বেরোতে বাধ্য করবো আমরা, সেই রাস্তায় এগোবো। সবটাই একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসার মাধ্যমে কর্তৃপক্ষকে মানবিক দিকটা এবং অধিকারের দিকটা, এই দুটো দিক বিবেচনার মধ্যে নিয়ে এসে ফয়সালা করার যে বিষয় আছে, সেটা করা সম্ভব। সেটা করা নির্ভর করছে আমাদের সবাই ইউনিটি,
পরিবারের সমর্থন বিভিন্নভাবে করে কারখানার পরিচালন ব্যবস্থা সহ আজকের জায়গায় এনে খাড়া করতে ভূমিকা পালন করেছেন। যেগুলি আলোচনা হয়েছে, যা যা সবাই বলে গেছে, আমি এর মধ্যে যেতে চাইছি না, সময়ের পাবন্ধি একটা বড় কারণ। আমি মনে করছি আপনাদের এই কনভেনশন আজকের দিনে আমার বিচারে, আমার ভাবনায় যা শিখছি তার সূত্র ধরে অনেকটা সফল। আজকে এমন একটি সন্নিকটে আপনারা এসে উপস্থিত হয়েছে, দীর্ঘদিন দ্বারা কারখানার উৎপাদনকে সচল রেখেছিলেন এবং অবসরের পর আপনি ভেবেছিলেন যে মাথার উপরে যে ছাদটুকু সেল কর্তৃপক্ষ দিয়েছে সেটাকে নিয়ে আপনার পরিবার বর্গকে নিয়ে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারবেন। কিন্তু বারংবার দুর্গাপুরের বুকে আপনাদের লড়াই আন্দোলন করতে হয়েছে। উনি এলে আমরা আপনাদেরকে সময় করে নেব, আপনাদের জানিয়ে দেবো। সবাই এসেছেন, আপনাদের উদ্দেশ্য যেটা, সেটা আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সবাইকে পাশে চাই। আমরা কোনো ফ্ল্যাগকে চিনি না, আমরা কোনো দলকে চিনি না। আমরা যেটা চাইছি, আমাদের যে দাবি, সেই দাবি যেন আমরা সবাই মিলে, সব রাজনৈতিক দল যারা আজকে এসেছেন, সবাই আজকে এসেছেন, এটা সবচেয়ে বড় কথা। সবাই যারা এসেছেন তাদেরকে নিয়ে আপনাদের যারা অর্গানাইজার, যারা কমিটিতে আছেন এবং আপনারা যারা আছেন, তারা সঙ্গতভাবে যেসব দাবিগুলো রেখেছেন, যে ন্যায্য দাবিগুলো, সেই ন্যায্য দাবিগুলো তার সঙ্গে প্রতিটা ইউনিয়নের লিডারশিপ, রাজনৈতিক দল সবাই পাশে থাকবেন এবং আপনাদের দাবি দেওয়া পূর্ণ হবে, এটাই আপনাদের দাবি। আর শ্রমিকদের ব্যাপারটা কি রকম, আমাদের এখনো যাদের রিটায়ারমেন্ট হয় আর কি, আগেও দেখেছি রিটায়ারমেন্টের সময় যারা পার্মানেন্ট ওয়ার্কার তাদের একটু ব্যাপার একটু খুশি খুশি, এটা ফিল গুড একটা ব্যাপার থাকে আর কি। যদিও আমাদের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড স্টিল ওয়ার্কারদের কোথাও কোনো পেনশন আমরা যেটাকে বলি সেই পেনশনের আওতাভুক্ত আমরা কেউ নই। যেটা হয় সেটাকে আমরা ঠিক পেনশন বলতে পারি না, যে আমাদের একটা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড আছে। কিন্তু ঠিক 7 থেকে 10 বছর পর যাদের সঙ্গেই আলোচনা হয় তারাই কিন্তু চিন্তায় থাকেন। এবং এরকমও আলোচনা এরকম হয়েছে যে এখন কি কেমন আছেন, বলো কেমন আর আছি, মেয়ে যাওয়া এসছে 5 দিন হলো, আর তো কি হলো, বললো না হে 10 বছর যাক তখন বুঝতে পারবে। রিটায়ারমেন্টে 10 বছর যাক, 10 বছর যাক মানে এটা কি, আপনি একটা টাকা রেখেছেন, এরপরে জিনিসপত্রের দাম তো ওরকম 40-45 আলু, আর আপনারটা কমছে, আপনার অ্যামাউন্টটা কমছে ব্যাংকে, সুতরাং সামঞ্জস্যটা থাকছে না। তার মধ্যে যদি এই ধরনের সার্কুলার বেরিয়ে টাকার অঙ্কটা এমন জায়গায় যায় যেটা অসহনীয় বা যেটা দেওয়া যায় না, তখন সেটাকে নিয়ে আলোচনা করতে হয়। এটা ট্রেড ইউনিয়নের প্রাথমিক কাজ। আলোচনা কিছু হয়েছে, তার মধ্যে দিয়ে সার্কুলার বেরিয়েছে। আবার যখন একটা বড় অংশের মানুষ এর দ্বারা মনে করছেন যে না তারা পাচ্ছেন না, তখন অবশ্যই আমরা ট্রেড ইউনিয়ন করি যারা, তারা এটা আলোচনা করছি যে কোম্পানির কাছে এই মেসেজ নিয়ে যেতে হবে, আলোচনার দাবি রাখতে হবে। অলরেডি বিভিন্ন ইউনিয়ন করছেন, আমাদের ইউনিয়নের সিআইটির পক্ষ থেকে আমরা গতকালই গিয়েছিলাম ম্যানেজমেন্টের কাছে, দাবি সনদ নিয়ে আলোচনা করেছি। তাকে নাথের ঘুম কেড়ে নিয়েছে। আর সমস্ত ইস্পাত দাওয়ারি এবং সমস্ত অবসরপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আতঙ্কে তাদের রাতের ঘুম চলে গেছে। কেমন মাথার ছাদটা থাকবে তো, এই আতঙ্কেই তারা আতঙ্কিত। আমি যেটা বলতে চাই যে ডিএসপি এবং এসপি ম্যানেজমেন্ট যে সার্কুলারটা জারি করে যে আতঙ্ক সৃষ্টি করেছেন, তার জন্য দায়ী আমরা এবং ডিএসপি এবং এসপি কর্তৃপক্ষ এই মানুষগুলোর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছেন, মিথ্যাচার করেছেন। আপনারা জানেন ডিএসপি এবং এএসপি দুটো ম্যানেজমেন্টই আমাদের দুটো স্টিল প্ল্যান্টেরই যারা লাইসেন্সি আমরা রয়েছি তাদের উপর অন্যায় করে চলেছে, অত্যাচার করে চলেছে। এবং এই যে অন্যায় অত্যাচার দমন পূরণ নীতি নিয়ে ওরা এগিয়ে চলেছে, বিশেষ করে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে যে দমন পীড়ন নীতি সম্প্রতি চালু করেছে, এই দমন পীড়ন নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হওয়ার জন্য, এই নীতিকে পরাস্ত করার জন্য আজকে আমরা এই বিধান ভবনের কনভেনশন করতে বাধ্য হয়েছি।
দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।